বিস্তারিত খবর। পাওনা টাকা শোধের জন্য এক মহিলাকে কিডনি বিক্রির চাপ, গ্রুপ লোনের মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগ, জোর করে অভিযুক্তকে কিডনি বিক্রির চাপ। কিডনি বিক্রি না করায় বাড়িতে লুটপাট চালালো পাওনাদাররা, ঘরছাড়া মহিলা ও তার পরিবার। হাওড়ার জগৎবল্লভপুরের রণমহলের ঘটনা। লিপিকা সাঁতরা ও তার পরিবারের দাবি, গ্রুপ লোনের মাধ্যমে ব্যবসা করতে গিয়ে ব্যবসায় লোকসান হওয়ায় ধীরে ধীরে ধারের টাকা শোধ করছিলেন, কিন্তু সুদের পরিমাণ বেড়ে যাওয়ায় প্রাপকরা টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। প্রাপকদের মধ্যেই একজন হাওড়ার এক বেসরকারি হাসপাতালে লিপিকার কিডনি বিক্রির ব্যবস্থাও করে দেন। সে কিডনি বিক্রি করতে দেরি হওয়ায় অভিযোগ, বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে ওই পাওনাদারের দল। ঘর থেকে সর্বস্ব লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ঋণের মোটা অঙ্কের সুদ আদায় এবং তার সঙ্গে বেসরকারি হাসপাতালে যে অভিযোগ, তা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে পুলিশ। ওই মহিলাকে যে পাওনাদার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে কিডনি বিক্রি করার জন্য নিয়ে গেছিল, তাকে খুঁজছে পুলিশ। একই সঙ্গে অভিযোগকারিনীকে সঙ্গে নিয়ে যে বেসরকারি হাসপাতালে তাকে কিডনি বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ঘটনার তদন্ত শুরু করতে চলেছে পুলিশ। মানব শরীর থেকে কিডনি পাচার চক্র সক্রিয় বলে একাধিকবার অভিযোগ সামনে এসেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কিডনি পাচার চক্র সক্রিয় থাকে। জগৎবল্লভপুরের এই ঘটনায় পুনরায় কিডনি পাচার চক্রে সক্রিয়তার সামনে এসেছে। গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। দুর্গাপুজোর উৎসব মুখর দিনের রাজনীতিতে আলোড়ন। চতুর্থীর দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হাজির হন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রায় 3.5 ঘন্টা গোপন বৈঠক শেষে শোভন বলেন, আগের অভিষেকের চেয়ে এই অভিষেক অনেক পরিণত, ওর সঙ্গে কথা বলে সমৃদ্ধ হলাম। তৃণমূলে ফেরার প্রশ্নে বৈশাখী জানালেন, শোভনের দলে ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা। তিনি আরো উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনের সম্পর্ক এবং শোভন অভিষেকের মধ্যে পারস্পরিক আবেগ দৃশ্যমান। শোভন একসময় তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন এবং কলকাতা পুরসভার মেয়র পদও সামলেছেন। রাজনৈতিক ও ব্যক্তিগত টানাপোড়েনের কারণে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন, কিন্তু সেখানে স্থায়ী হতে পারেননি। এবার পুজোর আবহে শোভন জানিয়েছেন, আমি আবার কাজ করতে চাই, রাজনীতিতে ফিরতে চাই, এবং সেটা তৃণমূলে। কারণ তৃণমূল শুধু দল নয়, পরিবারও। সূত্রের খবর, বৈঠকে অভিষেকের সঙ্গে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে, যেখানে বৈশাখীও যোগ্য সঙ্গত দিয়েছেন। এখন শুধু অপেক্ষা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত সম্মতির। তৃণমূল সূত্রে গুঞ্জন, শোভনের ঘর ওয়াপসি শুধু সময়ের অপেক্ষা। দক্ষিণ 24 পরগনার সাগরের চকফুলডুবিতে 70 বছরের পুরনো সর্বজনীন দুর্গোৎসব ঘিরে তৈরি হলো বিতর্ক। এবারের থিম ছিল অপারেশন সিঁদুর। গেরুয়া কাপড় দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছিল, কিন্তু আপত্তি উঠতেই মাঝপথে থিম পাল্টে দেওয়া হলো। যা কিছুটা তৈরি হয়েছিল তা ভেঙে নতুন করে মণ্ডপ বানানো হচ্ছে। শেষ মুহূর্তের এই সিদ্ধান্তে চাপে পড়েছেন উদ্যোক্তারা। অভিযোগ, সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নির্দেশেই থিম বাতিল করতে হয়েছে। ফলে অর্ধেক তৈরি মণ্ডপের কাজ থেমে যায়। যদিও তৃণমূলের দাবি রাজনৈতিক কারণে নয়, বরং ভুলভাবে কাজ হচ্ছিল বলেই পরিবর্তনের সিদ্ধান্ত। পুজো কমিটির সভাপতি গোবিন্দ মণ্ডল, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান, সম্পাদক সত্যহরি বেরা তৃণমূলেরই সদস্য। তবে কমিটির মধ্যে রয়েছেন বিজেপি কর্মীরাও। বিজেপি নেতা বিকাশ কামিলার অভিযোগ, মন্ত্রীর নির্দেশে অপারেশন সিঁদুর থিম বাতিল হয়েছে। 70 বছরের প্রাচীন পুজো এবার নমো নমো করে হবে। এলাকাবাসীর একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন, তবে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর পুজোর উদ্বোধন হবে না, মন্দিরেই পুজো হবে। সরকারি অনুদানের টাকা ফেরত দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তারা। অন্যদিকে সম্পাদক সত্যহরি বেরা জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে এবং অতিরিক্ত খরচের কারণে থিম বাতিল হয়েছে, রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফলত শেষ মুহূর্তে থিম বদলে এই প্রাচীন পুজোকে ঘিরে ক্ষোভ, বিভ্রান্তি ও রাজনীতির রেশ ছড়িয়েছে সর্বত্র। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না, পুজো উদ্বোধনের মঞ্চ থেকে বিরোধীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বর্ষণে বানভাসী কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 9 জুনের। এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হলেও মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, মৃত্যু দুর্ভাগ্যজনক, যারা মৃত্যু নিয়ে রাজনীতি করছে তারা আয়নায় মুখ দেখুক। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, সব সময় বাংলার মানুষের পাশে থাকবেন। চতুর্থীর দিন আলিপুর বডিগার্ড লাইন্স আবাসিকের দুর্গাপুজো ও সুরুচি সংঘের পুজো উদ্বোধনে যোগ দেন তিনি। সেই মঞ্চ থেকেই দিল্লির বিজেপি সরকারকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, ফারাক্কা ডিভিসি মাইথন কেউই ড্রেজিং করে না, যার ফলে বাংলাকে বারবার বন্যার মুখে পড়তে হয়। তার কথায় 300 মিলিমিটার বৃষ্টি, গঙ্গা ভর্তি, নদী খাল ভর্তি, ভরা কোটালের মধ্যে 6 ঘন্টার মধ্যেই জল সরানো সম্ভব হয়েছে।
মুখ্যমন্ত্রী এও বলেন, লন্ডনে জল জমলে 10 দিন থাকে, দিল্লি মহারাষ্ট্রেও 5-6 দিন লাগে, অথচ কলকাতায় কয়েক ঘন্টার মধ্যেই জল সরানো গেছে। বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে তুলনা টেনেই কেন্দ্রকে দায়ী করেন তিনি। এদিন তিনি আরও জানান, 5.5 লাখ পুকুর খোঁড়া হয়েছে, তৈরি হয়েছে 500 চেক ড্যাম, সেই কারণে দ্রুত জল নিষ্কাশন সম্ভব হয়েছে। শেষে হুঁশিয়ারি শোনান মুখ্যমন্ত্রী, যদি আশীর্বাদে ক্ষমতায় ফিরতে পারি, জানি হাউ টু ট্রিট। স্পষ্ট বার্তা, কেন্দ্র না করলে বিকল্প পথের সমাধান করতে তিনি প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার 26 সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা উদ্বোধন করবেন। এই প্রকল্পে 75 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা পাঠানো হবে, যার মোট পরিমাণ 7,500 কোটি টাকা। লক্ষ্য মহিলাদের আত্মনির্ভর করে তোলা এবং স্বকর্মসংস্থান ও জীবিকার মাধ্যমে ক্ষমতায়ন করা। প্রতিটি পরিবার থেকে একজন মহিলাকে আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তারা নিজেদের পছন্দের উদ্যোগ শুরু করতে পারেন। প্রাথমিক অনুদান হিসেবে 10,000 টাকা, পরবর্তী পর্যায়ে 2 লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা পাওয়া যাবে। এই অর্থ কৃষি, পশুপালন, হস্তশিল্প, দর্জি, বয়ন এবং অন্যান্য ছোট উদ্যোগে ব্যবহার করা যাবে। প্রকল্পটি গোষ্ঠী চালিত হবে, যেখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং উৎপাদিত পণ্যের বিক্রির জন্য গ্রামীণ হাট বাজার উন্নত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা, ব্লক, ক্লাস্টার ও গ্রাম পর্যায়ে অনুষ্ঠান হবে, যেখানে 1 কোটিরও বেশি মহিলা অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে বিহারের নারীরা অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভরতা অর্জন করবেন। এর আগে মোদী রাজস্থানে বাঁশওয়ারা জেলায় কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে 1,22,100 কোটি টাকা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর উদ্বোধন করেছিলেন। ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়ে মৃত্যু হলো ওল্ড মালদহের পরিযায়ী শ্রমিক খায়রুল জামালের। তিনি কংগ্রেস শাসিত কর্ণাটকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় দুষ্কৃতীরা তাকে পিটিয়ে হত্যা করে। পরিবার সূত্রে জানা যায়, 6 মাস আগে মাইসুরুতে কাজ শুরু করেছিলেন তিনি। ঘটনার সময় খায়রুল স্থানীয় এক মোবাইল চোরকে ধরে ফেলে। পরবর্তীতে চোরের সাথে যুক্ত দুষ্কৃতীরাও খায়রুলকে নৃশংসভাবে মারধর করে। যারা বলেছিলেন বাঙালি হয়ে আবার দাদাগিরি, বাঙালিকে মেরে শেষ করে দে। পরিবারের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণে খায়রুলকে লক্ষ্য করা হয়েছে। খায়রুলের স্ত্রী তাজকিরা বিবি ও 2 মেয়ে রয়েছেন। বড় মেয়ে বিবাহিত, ছোট মেয়ে 8ম শ্রেণীতে পড়ে। বাবা নুরুল ইসলামও পরিবারে রয়েছেন, তিনি পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। মালদহ জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার ঘটনাস্থলে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান এবং আশ্বাস দেন, পরিবার ও রাজনৈতিক নেতারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পুরো ঘটনায় এলাকা ও রাজ্য জুড়ে শোক ও ক্ষোভের ছায়া ফেলেছে। লাদাখে গণবিক্ষোভের ঘটনায় ভয়াবহ রূপ নিল। বৃহস্পতিবার রাজ্যের মর্যাদা ও একাধিক দাবিতে শুরু হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে। পুলিশকে আক্রমণের অভিযোগে 2 নেপালি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। এখনো পর্যন্ত 60 জন বিক্ষোভকারী আটক, যদিও কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত হয়েছেন অন্তত 70 জন, মারা গেছেন 4 জন। বিক্ষোভ চলাকালীন পুলিশ ভ্যান জ্বালিয়ে দেওয়া হয় এবং বিজেপি অফিসেও আগুন লাগে। প্রশাসন হিংসা রোধে লেহে 5 বা তার বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করে কারফিউ জারি করেছে। স্থানীয় কংগ্রেস কাউন্সিলর ফোন্টসগ স্ট্যানজিন শেপাগের নামও বিক্ষোভে জড়িত হওয়ায় উঠে এসেছে। সোনাম ওয়াংচুকের নেতৃত্বাধীন SECMOL এর বিদেশি লগ্নি পাওয়ার লাইসেন্স বাতিল করা হয়েছে। কেন্দ্রের দাবি, আন্দোলনে বিদেশি প্রভাব রয়েছে। পুলিশ আহত নেপালি নাগরিকদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়েছে এবং আদালতে পেশ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সতর্ক অবস্থান বজায় রেখেছে। চাপানোতর চলছিলই, এবার বামফ্রন্টকে সরাসরি চিঠি দিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। পাল্টা ফোন গেল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দিক থেকেও। ঠিক হয়েছে, পুজো কাটলেই বসবে 2 পক্ষের বৈঠক। নওশাদের দাবি, বিজেপি তৃণমূল বিরোধী সব সেকুলার দলকে একজোট হয়ে লড়াই করতে হবে। তার কথায়, আমরা চাই বিজেপি তৃণমূলকে হারাতে সবাই একসঙ্গে আসুক। তবে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। কংগ্রেসকে উদ্দেশ্য করে বলেন, গতবার আমাদের অচ্যুত মনে করেছিল, আশা করি এবার এমন হবে না। আবার সিপিএম এর উদ্দেশ্যে বার্তা, ফেসবুকের হাওয়ায় পার্টি চালিয়ে আসন ডিমান্ড করা যাবে না।
নওশাদ এদিন রাহুল গান্ধীকেও দায়িত্ব মনে করিয়ে দেন। কটাক্ষ করে বলেন, রাহুল গান্ধীর বাংলায় আসা দরকার। তৃণমূলের আমলে যে ভোট চুরি হচ্ছে সেটা বাংলায় এসে এক্সপোজ করতে হবে। কেন্দ্রের ভোট চোর আর রাজ্যের ভোট চোরের বিরুদ্ধে সরব হতে হবে। প্রসঙ্গত 2021-এর বিধানসভা ভোটে সংযুক্ত মোর্চায় একসঙ্গে লড়েছিল সিপিএম, কংগ্রেস ও আইএসএফ। যদিও পরে দূরত্ব তৈরি হয়, লোকসভায়ও বনিবনা হয়নি। তবে এবার ফের নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। নওশাদের বার্তা স্পষ্ট, বিজেপি ও তৃণমূলকে হারাতে সবাইকে একসাথে আসতেই হবে। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক মর্মান্তিক বিদ্যুৎ বৃষ্টি 10 জনের বেশি মানুষের মৃত্যু নিয়ে বিজেপি মাঠেও সোচ্চার। কলকাতায় এই ঘটনার পর কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। তবে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করেছেন, আদালত আদালতের কাজ করেছে, আমরা শুধু কোর্টে নেই, মাঠেও আছি। মানুষের জন্য আদালতের জন্ম, আদালতের জন্য মানুষের নয়। তিনি আরো বলেন, এই মর্মান্তিক ঘটনায় প্রাকৃতিক বিপর্যয় নয়, প্রশাসনিক ব্যর্থতার ফল। তৃণমূল সরকারের অপদার্থতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তার মন্তব্য স্পষ্ট হয়েছে, শুধু আদালতের উপর ভরসা রাখা যথেষ্ট নয়, মানুষের সমর্থন নিয়েই বিজেপি প্রতিবাদে রয়েছে। ভট্টাচার্য জানান, আদালত আইনগত সিদ্ধান্ত নেবে, কিন্তু তারা মাঠে থেকে ঘটনার প্রতিবাদ করছে। বিরোধীরা ভোটে প্রত্যাখ্যাত হলেও মানুষের পাশে থেকে ন্যায় প্রতিষ্ঠায় সচেষ্ট। এই অবস্থায় প্রশাসনিক ত্রুটি ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জনগণের কণ্ঠ শুনতে পাচ্ছে হাইকোর্টও। সংক্ষেপে, আদালতের সঙ্গে মাঠেও কার্যকরভাবে থাকা এবং মানুষের জন্য প্রতিবাদ চালানো, এই বিজেপি পশ্চিমবঙ্গের ঘটনা মোকাবেলা করছে। রক্ষকই ভক্ষক। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় পুলিশ কনস্টেবল ও হোমগার্ডের বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য। গান্তাভুর গ্রামের 28 বছরের সাবরিন অভিযোগ করেছেন, পুঙ্গানোর থানার কনস্টেবল উমাশঙ্কর ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় খাইয়ে তাকে বারবার ধর্ষণ করত। অপরদিকে হোমগার্ড কিরণ কুমার ফোনে হয়রানি করত। শুধু তাই নয়, ধর্ষণের কথা ফাঁস করলে সাবরিন ও তার সন্তানদের হত্যা করার হুমকিও দেওয়া হয়েছিল। সাবরিনের অভিযোগ, একাধিকবার থানায় যাবার পরেও পুলিশ ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে তিনি সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি জানানোর পরই অবশেষে মামলা দায়ের হয় এবং তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠছে। যেখানে মানুষ ন্যায় বিচার চাইতে যায়, সেখানে যদি এমন ভয়াবহ ঘটনা ঘটে, তবে সুরক্ষা কোথায়? উল্লেখ্য, এর আগে চলতি বছরের অগাস্টে তেলেঙ্গানার ভদ্রদ্রি কোঠাগুদেম জেলায় 17 বছরের এক আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার হন। সেই ঘটনায় 2জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরপর এই ধরনের ঘটনায় প্রশাসনের ভূমিকায় এখন প্রশ্নের মুখে। অসম সরকার জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সিট গঠন করেছে। সেই সিটের হাতেই গ্রেপ্তার হয়েছেন জুবিনের দীর্ঘ সময়ের সঙ্গী জ্যোতি গোস্বামী। জ্যোতি গোস্বামী জুয়েনের সঙ্গে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে সিঙ্গাপুরে উপস্থিত ছিলেন এবং ইয়টে স্কুবা ডাইভিং করার সময়ও তার সঙ্গে ছিলেন। তাই সিট তাকে জেরা করার জন্য গ্রেপ্তার করেছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, যদি সিট জিজ্ঞাসা ও তদন্ত সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে তদন্তভার সিবিআই কে হস্তান্তর করা হবে। তিনি জুবিনের অনুরাগীদের শান্ত থাকার আহ্বান জানান এবং আশ্বাস দেন, বিচার হবেই, দোষী থাকলে শাস্তি পাবে। জুবিন গার্গ শুক্রবার সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে হাজির হন। অনুষ্ঠান শুরুর আগে সকালে স্কুবা ডাইভিং এ যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। জুবিনের মৃত্যুর খবর আসতেই গোটা অসম কান্নায় ভেঙে পড়ে। মানুষ জয় জুবিন দা স্লোগান দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায়। মঙ্গলবার জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যে তার ইচ্ছা অনুযায়ী বাজানো হয় মায়াবিনী, যা শুনে গোটা রাজ্যের মানুষও চোখে জল ধরে রাখতে পারেনি। আজকের দিনের প্রধান খবর এখানেই শেষ। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।